রিজার্ভ সংকটের সময় যে সোর্স থেকে আমরা ডলার পেতে পারি তার মধ্যে খুব দ্রুত পাওয়ার মতো একটা সোর্স হচ্ছে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, এফডিআই বলি আমরা। এটা হচ্ছে কোনো একজন বিদেশি বিনিয়োগকারী বাংলাদেশে বিনিয়োগ করবেন এরকম কিছু। এবং আমরা যখন এটা নিয়ে আলোচনা করি, তো কয়েকদিন আগে একটা ভিডিওতেই আমি বলেছিলাম যে বাংলাদেশে এফডিআই বাড়ার কোনো রকম কোনো সুযোগ আমি দেখি না, বরং সেটা কমার কথা, এবং সেরকম একটা ডেটা আমাদের সামনে এসছে। এবং ইন্টারেস্টিংলি আমরা আরেকটা তথ্যও দেখব যে সেই পাকিস্তানের সাথে তুলনা, বাংলাদেশে এফডিআই এখন পাকিস্তানের চাইতেও কম হয়। আমি প্রাথমিক ডেটাটা একটু আপনাদেরকে দেই, সেটা হচ্ছে 23 সাল শেষে নেট এফডিআই হয়েছে 3 বিলিয়ন মার্কিন ডলার। 2022 সালে যা ছিল 3.48 বিলিয়ন মার্কিন ডলার, 16% কমে গেছে। এখানে 73% বা 2.21 বিলিয়ন ডলার ছিল রিইনভেস্টেড আর্নিংস, অর্থাৎ পুরনো বিদেশি বিনিয়োগ থেকে যে রিটার্ন বা ফেরত পাওয়া গেছে সেটি আবার বিনিয়োগ করা হয়েছে। এখানে দুটো ব্যাপার আছে, সেটা হলো তার মানে 16% কমে গেছে 22 সালের তুলনায়। এবং কেন কমেছে আবারও বলবো, আগেও বলেছি, কিন্তু 73%ই আসলে নতুন বিনিয়োগ এসছে তা না। আপনি এদেশে ব্যবসা করছিলেন, ব্যবসা করে আপনার প্রতিষ্ঠান লাভ করেছে, সেই লাভটা না নিয়ে গিয়ে আপনি আবার ইনভেস্ট করছেন। প্রথম কথা হচ্ছে 73% ইজ ভেরি হাই পার্সেন্টেজ। বাংলাদেশে এটা এমনিতেই একটু বেশি থাকে, কারণ বাংলাদেশে যেরকম রিটার্ন পাওয়া যায়, তাই যেটা করে একটা কোম্পানি মানে প্রফিট করলো, সেই প্রফিটটা আবার বাংলাদেশে ইনভেস্ট করার একটা টেন্ডেন্সি আছে, একটা বড় অঙ্কেই এটা হয়। কিন্তু 73% হওয়ার পেছনে আসলে ডলার ক্রাইসিসও দায়ী থাকার সম্ভাবনা বেশি। কারণ হলো এখন বহু কোম্পানি আছে তাদের যে প্রফিট আছে, তাদের পাওনা আছে, প্রফিটও সে তার কাছ থেকে নিয়ে যেতে পারে না। আমরা জানি বাংলাদেশের এয়ারলাইন্স, বিদেশি এয়ারলাইন্সগুলো বাংলাদেশ থেকে তার বিক্রি করা টিকিটের টাকা পাচ্ছে না। সো একই রকম ঘটনা যে অনেক কোম্পানি যখন দেখছে সে তার প্রফিটটা নিয়ে যেতে পারছে না, সুতরাং সে বাধ্য হয়েই অনেকে আবার এটাকে বসিয়ে না রেখে ইনভেস্ট করছে। কিন্তু ওই যে বললাম 16% কমে গেছে। এখন প্রশ্নটা হচ্ছে এই, কেন কমছে? আমরা এটা একটা অদ্ভুত ভিসাস সাইকেল, যে আপনার ডলারের ক্রাইসিস আছে তাই বিদেশি বিনিয়োগ আপনার দরকার, আবার উল্টো ডলারের ক্রাইসিস থাকা ইটসেলফ বিদেশি বিনিয়োগকে সিরিয়াসলি আপনাকে নেগেটিভ ধরনের প্রবাহ তৈরি করবে, এটা আপনাকে হতে দেবে না। আপনি বিদেশি বিনিয়োগ করতে চান, আপনি একজন বিদেশি বিনিয়োগ করতে চান, নতুন আসলেন অথবা পুরনো ছিলেন, আপনি আরও করতে চাইতেন, আপনি দেখছেন আপনার খুব সিরিয়াস কতগুলো প্রবলেম আছে। আপনি একটা আনস্টেবল কারেন্সি একটা দেশের জন্য সবচেয়ে বড় সংকটের জায়গা। আপনি যে টাকায় এই দেশে ব্যবসা করছেন সেটা যে কোনো মুহূর্তে ডলারের বিপরীতে খুব ডিজাস্টার ঘটে যেতে পারে। বিদেশি বিনিয়োগ করা কোম্পানি তো সবাই বিদেশে পণ্য নিয়ে যায় না, অনেকে কিন্তু দেশে পণ্য বিক্রি করে। তো সুতরাং যদি দেশে পণ্য আপনি বিক্রি করেন, অনেক ক্ষেত্রেই এই ঘটনা আছে যে আপনি মেলাতে পারবেন না। আপনি প্রফিট দেশি টাকায় করলেন, কিন্তু পরে এটাকে ডলারে কনভার্ট করতে গিয়ে দেখলেন ডলার অনেক কম পাচ্ছেন, কারণ দিনের শেষে তো সেখানে বিনিয়োগ করেছে ডলারটা নিয়ে যাওয়ার জন্য। ওই যে বললাম, তারপর আপনি ডলার নিয়ে যেতে পারছেন না। সরকারের নানান রকম রেস্ট্রিকশন, এগুলো সবাইকে সিরিয়াসলি ডিমোটিভেটেড করার কথাই। জ্বালানির সিরিয়াস সংকট আছে, এটাও ডলার সংকটের সাথে জড়িত। আপনার ডলার যেহেতু নাই যথেষ্ট, আপনি প্রাইমারি জ্বালানি আপনি আনছেন না, গ্যাস, তেল, এগুলো, কয়লা। ফলে যেটা হচ্ছে মারাত্মক লোডশেডিং হচ্ছে। লোডশেডিংয়ের মধ্যে আপনি ইন্ডাস্ট্রি করে কিভাবে টেকাবেন? আপনি যদি জেনারেটরই চালাতে হয় অনেক বেশি সময়, দেখা গেল ওইখানকার তরল জ্বালানি খাতে আপনি ডিজেল দিয়েও যদি চালান, আপনার অনেক অনেক বেশি টাকা খরচ হবে। ফলে আপনার ব্যবসা আসলে দিনের শেষে প্রফিটেবল থাকবে না। এবং ফাইনালি, এটাও খুব জরুরি ব্যাপার, বাংলাদেশ একটা মন্দার মধ্যে ঢুকে পড়ছে। সুতরাং যে কোম্পানিগুলো বাংলাদেশে ইন্ডাস্ট্রি করে পুরোপুরি রপ্তানির কাজে আছে, তাদের টু সাম এক্সটেন্ট মেজর সমস্যা হবে না। কিন্তু বাংলাদেশে পণ্য বিক্রি করবে এরকম কোম্পানি যারা আছে, যারা বিদেশি বিনিয়োগ এনেছে, অনেক কোম্পানি আছে, বাংলাদেশকে যখন ওই যে ডলারের সংকট কমানোর জন্য, আপনি তো আমদানি কমাচ্ছেন, চাইছেন ডলার যতটা সম্ভব রিজার্ভে রাখার জন্য, সেই জিনিসটা ধরে রাখতে গিয়ে যখন মন্দায় অর্থনীতিকে ঢুকিয়ে দেন, তখন খুব স্বাভাবিকভাবে যেটা হয়, ওই অর্থনীতিতে বেচা বিক্রি কমে যাবে। বেচা বিক্রি যদি কমে যায়, যে কোম্পানিগুলো বাংলাদেশের মার্কেটে তার পণ্য বিক্রি করে, বিদেশি বিনিয়োগের কোম্পানি, তার ব্যবসা হবে না, তো সুতরাং সে ইনভেস্টও করবে না। সো এই সব কারণগুলো যদি আমরা একত্র করি, তাহলে বুঝবো এটা হওয়ার কোনো কারণ নাই, এটা এতটাই ফেলিয়ার। এখন ফেলিয়ারটা কোন পর্যায়ে গেছে? কয়েকদিন আগে একটা বইয়ের প্রকাশনা উৎসব হয়েছে, বণিক বার্তা একটা নিউজ এসছে, জনাব রেহমান সোবহান কি বলেছেন আমি পড়ি, এবং এই ভদ্রলোক আওয়ামীপন্থী মানুষ, আমরা খুব ভালো মতোই জানি। সুতরাং ওনার কথাকে বিরোধীদের ষড়যন্ত্র, এবং প্রধানমন্ত্রী যে রীতিমতো প্রায়ই বুদ্ধিজীবীদেরকে ক্ষুব্ধতা প্রকাশ করার, বুদ্ধিজীবীদের প্রতি উনি অনেক কড়া কথা বলেন, জনাব রেহমান সোবহানকে এভাবে ট্যাগ করা সম্ভব না। যেমন উনি বলছেন,
কয়েক বছর ধরে বাংলাদেশে গড়ে 6% জিডিপি প্রবৃদ্ধি অর্জিত হলেও নিয়মতান্ত্রিক ও প্রাতিষ্ঠানিক অব্যবস্থাপনার কারণে বিদেশি বিনিয়োগ পাকিস্তানের চেয়ে কম আসছে বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান। তিনি বলেন, আইনকে পাশ কাটিয়ে সবকিছু ম্যানেজ করার প্রবণতার ফলে দেশে প্রাতিষ্ঠানিক ব্যবস্থা আছে বলে কেউ বিশ্বাস করছে না, তাই এখানে বিদেশি বিনিয়োগ বাড়ছে না। গতকাল রাজধানীর ব্র্যাকিন সেন্টারে গবেষণা প্রতিষ্ঠান সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং বা সানেম আয়োজিত একটা বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বলে। সো রেহমান সোবহান তুলনা করে বলছেন যে এখানে নানান রকম দুর্নীতি এবং অনিয়মতান্ত্রিক ব্যাপার ঘটার কারণে এখানে এফডিআই এর পরিমাণ অনেক কম, পাকিস্তানের চাইতে কম, এবং এটা ধারাবাহিকভাবে কমছে। সুতরাং এটা কমা মানে দিনের শেষে সরকার যেমন তার ডলার ক্রাইসিস থেকে বেঁচে আসতে পারছে না, কিন্তু এফডিআই কমা মানে হচ্ছে এটা কর্মসংস্থান তৈরি করে। মানে জাস্ট আপনি যদি বিদেশেও পণ্য রপ্তানির জন্য কোনো ইন্ডাস্ট্রি করেন সেগুলোতে, তারপর আমরা জানি এপিজেডগুলোতে প্রচুর রপ্তানিমুখী ইন্ডাস্ট্রি আছে, কিন্তু সেগুলোতে বহু বাংলাদেশি মানুষের কর্মসংস্থান হয়। আর যারা দেশের ভেতরে পণ্য বিক্রি করে সেটা দেশের ভেতরে আরও অর্থনৈতিক অ্যাক্টিভিটি আছে, এগুলো কিছুই হবে না। তার চাইতে জরুরি কথা, যেটা সবচেয়ে জরুরি কথা, আপনি যখন দীর্ঘ সময় এফডিআই কমতে থাকে তখন সারা পৃথিবীতে বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশ আস্থাহীন একটা জায়গায় পরিণত হয়। তখন সে তার বিনিয়োগ অল্টারনেটিভ একটা জায়গায় নেওয়ার চেষ্টা করবে, এখান থেকেও নিয়ে যাবে বা নতুন বিনিয়োগ অন্য ডেস্টিনেশনে চলে যাবে। অন্য ডেস্টিনেশনে যখন যাবে সেখানে সে যদি ব্যবসা করে পরবর্তীতে সেগুলোতেই বারবার, এই যে খেয়াল করে আমরা 73% রিইনভেস্টেড হচ্ছে, তো ওখানে দেখা যাবে যে পরবর্তীতে অন্য দেশে চলে গেল। সুতরাং এই যে লুটপাটের কারণে, পাচারের কারণে ডলারের যে সংকট তৈরি হলো, সেটা দেশের অর্থনীতিতে এবং ভবিষ্যৎ অর্থনীতিতে খুব সুদূর প্রসারী প্রভাব ফেলছে। আমরা আসলে এইভাবে ভেবে দেখি না, খুব লম্বা সময়ের জন্য আমরা দেখব।